আর এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের মূল আয়োজনে। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টায় বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি আমি আতিফা আঞ্জুমান এবং আমি রাকিব আহমেদ। আর শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। জনমুখী ও সেবক হওয়ার পরামর্শ পেলেন ডিসিরা। ভোট সুষ্ঠে মাঠে সক্রিয় থাকার নির্দেশনা। আঠারো বছরেও শেষ হয়নি কিবরিয়া হত্যার বিচার কাজ, সাক্ষী পেতে সংকট বলছে রাষ্ট্রপক্ষ। চট্টগ্রাম মেডিকেলে বন্ধ হওয়ার মুখে ডায়ালাইসিস সেবা, বকেয়া ও সরঞ্জাম সংকটই কারণ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও সংবাদে আরো যা থাকছে। ইসরায়েলি আগ্রাসনে গত জানুয়ারি থেকে 199 ফিলিস্তিনির মৃত্যু, উদ্বেগ জানিয়েছে ঢাকা। এবং দুদিন বিরতির পর সিলেটে রংপুরের সামনে মাশরাফিরা, সাকিবদের চ্যালেঞ্জ নেবে চট্টগ্রাম। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জেলা প্রশাসকদের আরও জনমুখী এবং মানুষের সেবক হতে আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। এছাড়া একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের জন্য মাঠ পর্যায়ে আরও সক্রিয় থাকতে নির্দেশনা দেওয়া হয়। 3 দিনের এই সম্মেলনে বিভিন্ন সমস্যা ও প্রস্তাবনা তুলে ধরেন ডিসিরা। এসব প্রস্তাবনা পর্যালোচনায় প্রয়োজন বলে মনে করেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার। মন্ত্রিপরিষদ সচিবের বক্তব্যের মধ্য দিয়ে বৃহস্পতিবার রাতে শেষ হয় 3 দিনের জেলা প্রশাসক সম্মেলন। জাতীয় নির্বাচনের আগে সরকারের শেষ জেলা প্রশাসক সম্মেলন এটি। সরকারের সকল মন্ত্রণালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও উপদেষ্টারা সরাসরি কথা বলেন জেলা প্রশাসকদের সাথে। ডিসিরাও তুলে ধরেন বিভিন্ন সমস্যা ও প্রস্তাবনা। আপনারা জানেন নোয়াখালী জেলার হাতিয়া একটি বিচ্ছিন্ন উপজেলা স্যার। এই হাতিয়া উপজেলায় স্যার যেহেতু আমাদের সম্মেলনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ডিসিদের আরও জনমুখী ও মানুষের সেবক হতে আহ্বান জানান। সরকারের সকল সুবিধা প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়ার কথাও বলেন তিনি। আগামী জাতীয় নির্বাচনে ডিসিদের দায়িত্ব পালন নিয়ে সরাসরি কোনো নির্দেশনা না দিলেও সক্রিয়ভাবে কাজ করতে বলা হয়। মানুষের চাহিদা পূরণ করা এবং সরকারের যে আমাদের উন্নয়নগুলো যে কর্মকাণ্ডগুলো আছে, ওখানে প্রকল্পগুলো আছে, সেগুলো উনি বাস্তবায়ন করবেন এবং জনমুখী জনপ্রশাসন মানুষের সেবক হিসেবে তারা কাজ করবেন। সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার জানান, এই সম্মেলন একটি প্রথাগত প্রক্রিয়া। বলেন, নির্বাচনের আগে ডিসিদের বড় ধরনের রদবদল প্রয়োজন হতে পারে। এই সকল ডিসি ইলেকশনের সময় মাঠে কর্মরত থাকবেন কিনা আমি নিশ্চিত না। তারা হয়তো কেউ কেউ থাকবেন, কেউ কেউ চলে আসবেন। আগের যে ইলেকশনগুলি সফল ইলেকশনগুলি হয়েছে, এইসব সফল ইলেকশনের আগেও সকল ডিসিকে কিন্তু প্রত্যাহার করা হয়নি। সম্মেলনে ডিসিদের কাছ থেকে যেসব প্রস্তাব আসে তা পর্যালোচনা প্রয়োজন বলেও মনে করেন সাবেক এর সচিব। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রয়োজনীয় ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন করা হবে, একথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি মনে করেন, রাজনৈতিক মামলা বলে কিছুই নেই, অপরাধের জন্যই মামলা, আর যার বিচার হয় আইন অনুযায়ী। বৃহস্পতিবার রাজধানীতে জেলা প্রশাসক সম্মেলনে এসব কথা বলেন আইনমন্ত্রী। জেলা প্রশাসক সম্মেলনে আইনমন্ত্রী জানান, নিয়ম মেনেই উপাত্ত সংরক্ষণ আইন সংসদে পাঠানো হবে। এ সংক্রান্ত সবার সাথে আলাপ করেই করা হবে তা। যেইভাবে আইন একটা পাস হয় ঠিক সেই প্রক্রিয়ায় ডেটা প্রোটেকশন অ্যাক্ট হবে, সকলের সাথে আলাপ আলোচনা করে প্রোটেকশনের জন্য, ডেটা কন্ট্রোল করার জন্য। জেলা পর্যায়ে অনিবন্ধিত গণমাধ্যম থেকে অনেক সময় বিভ্রান্তি ছড়ানো হয়। বিভ্রান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিভ্রান্তি ছড়াচ্ছে এবং গুজব ছড়াচ্ছে এবং অসত্য ভুল সংবাদ পরিবেশন করে সমাজে হানাহানি তৈরি করার অপচেষ্টা চালাচ্ছে। তো সেগুলো হলে পরে আমরা তড়িৎ যাতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারি সেজন্য আমাদেরকে জানাতে বলেছি। ওয়েব পোর্টালে থাকা তথ্যের সুরক্ষা নিশ্চিতে শিগগিরই মন্ত্রিসভায় তোলা হবে উপাত্ত সুরক্ষা আইন,
যা বাস্তবায়ন তথ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। ডেটা প্রোটেকশন অ্যাক্ট আমরা প্রণয়নের সব ব্যবস্থা গ্রহণ করছি। ইতিমধ্যেই আমাদের আন্তঃমন্ত্রণালয় মিটিং হয়েছে, মিডিয়ার সাথে, স্টেক হোল্ডারদের সাথে আমাদের কনসালটেশন হয়েছে। আশা করছি অল্প দিনের মধ্যে আমরা মন্ত্রী সভায় বৈঠকে আমরা আমাদের প্রস্তাবিত যে উপাত্ত সুরক্ষা আইন এটা আমরা তুলে ধরতে পারব। ডিজিটাল নিরাপত্তা আইনে করা অভিযোগ কমিটিতে তোলার পর অনুমোদন পেলেই মামলা করা যাবে, জানান সংশ্লিষ্টরা। বিপ্লব রেজা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উপনির্বাচন যতই এগিয়ে আসছে ততই উত্তাপ বাড়ছে ঠাকুরগাঁও ৩ আসনে। কে হবে এই আসনের কর্ণধার তা নিয়ে চলছে নানা আলোচনা। প্রার্থীরা নিজের পক্ষে ভোট টানতে দিনরাত ছুটছেন ভোটারদের কাছে। পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলা নিয়ে গঠিত ঠাকুরগাঁও ৩ আসন। বিএনপি দলীয় সংসদ সদস্য জাহিদুর রহমানের পদত্যাগে শূন্য আসনে নির্বাচন হবে আগামী ১ ফেব্রুয়ারি। এ আসনে আওয়ামী লীগের কোনো প্রার্থী না থাকলেও প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন প্রার্থী। নির্বাচনী মাঠের দৌড়ে এগিয়ে আছেন ১৪ দলীয় জোটের ওয়ার্কার্স পার্টি ও জাতীয় পার্টি সহ ২ হেভিওয়েট প্রার্থী। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের কাছে, দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি। ৯ বছরে যারা ছিলেন ২ বার এরা কোনো রাস্তাঘাট করেন নাই, সেই জন্য মানুষের প্রত্যাশা যে আমি নির্বাচিত হলে তার রাস্তাগুলো হবে। নির্বাচিত হতে পারি তাহলে এই স্বল্প সময়ের জন্য হলেও কিছু রাস্তাঘাট পাকা করতে পারবো এবং যেগুলো সামাজিক প্রতিষ্ঠান আছে যেমন ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, এই সমস্ত উন্নয়নের জন্য আমি উদ্যোগ গ্রহণ করব। ভোটাররা বলছেন প্রতিশ্রুতি নয়, উন্নয়নে কাজ করবে এমন প্রার্থীকে বেছে নিতে চান তারা। দেশের উন্নয়ন করে কাজ করে জনগণ ভালো মতো দেখে তাদেরকে ভোট দিব। এখনো কিন্তু কোনো প্রার্থী এখানে ভোট চাওয়া আসেনি। এখন না আসার কারণে মানুষ থমথম হয়ে বসে আছে যে কাকে দেওয়া যাবে বিবেচনা করে। নির্বাচনকে শান্তিপূর্ণ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। সার্বিকভাবে প্রতিটি কেন্দ্রেই কিন্তু আমরা নিরাপত্তা পরিকল্পনা এমনভাবে সাজাবো যেন ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারে এবং ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিয়ে তাদের বাসায় ফিরে যেতে পারে। এই আসনে মোট ভোটার ৩,২৪,৭৩৯ জন। প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন প্রার্থী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ৬-০ আসনে উপনির্বাচনের বাকি আর মাত্র ৪ দিন। এবার বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জের ভোটের খবর জানবো সহকর্মীদের কাছে। শুরুতেই যাচ্ছি বগুড়ায় সহকর্মী জজিফের কাছে। জজিফ, বগুড়ায় ভোটের প্রচারে তোড়জোড়, প্রচারণা কেমন দেখছেন? আর ভোটারদের কি সুনির্দিষ্ট কোনো চাওয়া পাওয়া আছে কিনা, তাদের প্রত্যাশা কি? যে নির্বাচন কমিশনের তথ্য মতে বগুড়া ২টি আসনের কিন্তু ২১ জন প্রার্থী এবার এমপি আসনে লড়াই করবেন এবং এই ২১ জন প্রার্থীর মধ্যে সবচেয়ে বেশি প্রচারণা যেটি দেখা যাচ্ছে বগুড়ায় সেটি হলো নৌকার প্রার্থী মোহাম্মদ রাগিবুল হাসান রিপুর। উনি কিন্তু আপনার এই জনসমাবেশ থেকে শুরু করে গণসংযোগ বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। ভোটারদেরকে তিনি বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন, বিশ্ববিদ্যালয় স্থাপন সহ এবং রেল এবং যানজট নিরসন সহ অনেক বিষয়ে কিন্তু তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন। সেই সাথে এখানে যে কেন্দ্রীয় নেতারা আসছেন, গতকাল আপনার একটি জনসভা হয়েছিল, সেই জনসভায় কিন্তু আওয়ামী লীগের যে দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এবং প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান এবং জাহাঙ্গীর কবির নানক সবাই কিন্তু উপস্থিত ছিলেন। তারা যেটি বলছেন যে আসলে নৌকা মার্কায় যদি ভোট দেওয়া হয় তাহলে দেশের উন্নয়ন করা সম্ভব হয়, কিন্তু এইখানকার যারা স্বতন্ত্র প্রার্থী কিংবা বিদ্রোহী প্রার্থী এবং অন্যান্য দলের যে প্রার্থীরা রয়েছেন তারা যেটি বলছেন যে আসলে নৌকা প্রতীককে দেখে নয়, মানুষ কিন্তু এখন ব্যক্তিকে দেখে ভোট প্রদান করবে এবং এই সামনের যে নির্বাচনটি, এই নির্বাচনটি আসলে বেশ গুরুত্বপূর্ণ নির্বাচন বলেই আওয়ামী লীগ কিংবা এর অঙ্গ সংগঠনগুলো আখ্যায়িত করেছেন এবং তারা বলছেন যে যেহেতু বগুড়ার মতো একটি জায়গায় বিএনপি 1973 সালের পরে আওয়ামী লীগ কিন্তু কোনো আসন পায়নি, সেই 1973 সালের পরে এইবারই কিন্তু
আওয়ামী লীগকে আপনার এইবার একটি সুযোগ রয়েছে, কারণ বিএনপি মাঠে নেই এবং এই বিএনপি মাঠে না থাকার সুযোগটি কিন্তু আওয়ামী লীগ কাজে লাগাতে যাচ্ছে, যার কারণে এই 9 মাস কিংবা 10 মাস যেই সময়টুকুই হোক না কেন, তারা এই সময়টুকুর মধ্যেই বগুড়াবাসীর কাছে আওয়ামী লীগের যে উন্নয়নগুলো রয়েছে সেগুলো তুলে ধরতে চান। এছাড়া অন্যান্য যেসব সমস্যাগুলো রয়েছে সেগুলো তারা যাতে সমাধান করতে পারেন সেটিরও কিন্তু তারা প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের কাছে। এবং ভোটাররা যেটি বলছেন যে আসলে বিএনপিকে তারা দুইবার মনোনীত করেছিল। আপনি জানেন যে একাদশ নির্বাচনে প্রথমে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন, এরপরে সিরাজ এমপি ছিলেন, কিন্তু তারা দুইজনই কিন্তু পদত্যাগ করেছিলেন এবং পদত্যাগের পরে তারা কিন্তু এখন কিন্তু বিএনপি ভোটে অংশগ্রহণ করেনি। সেই অংশগ্রহণ না করায় কিন্তু আওয়ামী লীগ একটি সুযোগ নিতে পারে বলে আমরা জানতে পারছি। এবং আপনাকে একটি বিষয় জানিয়ে রেখি যে বগুড়া এই 255টি কেন্দ্রের মধ্যে প্রায় 145 থেকে 150টি কেন্দ্রকে কিন্তু ঝুঁকিপূর্ণ হিসেবে আখ্যায়িত করেছে এখানকার যে জেলা পুলিশ কিংবা জেলা প্রশাসন রয়েছে। জি জজিফ, আপনি আমাদের সাথেই থাকুন। এবার আমরা যাচ্ছি চাঁপাইনবাবগঞ্জে, সেখানে রয়েছেন সহকর্মী ফয়সাল। ফয়সাল, জজিফ যেরকম বলছিলেন যে প্রার্থীরা আসলে বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিচ্ছেন, তো চাঁপাইনবাবগঞ্জের প্রার্থীরা আসলে কি প্রতিশ্রুতি দিচ্ছেন আর এই প্রতিশ্রুতি নিয়ে ভোটাররা কি বলছেন? চাঁপাইনবাবগঞ্জে দুটি আসনে নির্বাচন হচ্ছে। এই দুটি আসনে আসলে একাদশ জাতীয় সংসদে নির্বাচনে জিতেছিলেন বিএনপির প্রার্থীরা। তো ভোটাররা আসলে বরাবরই অভিযোগ করে আসছেন যে এই গত 4 বছরে, অর্থাৎ এই সংসদের যে 4 বছর, এই 4 বছরে চাঁপাইনবাবগঞ্জে কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন হয়নি এবং উন্নয়ন হয়নি বলেই তারা আসলে একটা পরিবর্তন চান, এমনটাই আমাদেরকে বলছিলেন। তো এই অবস্থায় আসলে এই যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন এবারের উপনির্বাচনে, তারাও আসলে ভোটারদের কাছে যাচ্ছেন এবং নানানমুখী প্রতিশ্রুতি দিচ্ছেন। আমরা যেটা একদম বিশেষভাবে জেনেছি, চাঁপাইনবাবগঞ্জ থেকে রেল যোগাযোগের উন্নয়ন চান এখানকার ভোটাররা, চাঁপাইনবাবগঞ্জ থেকে সড়ক যোগাযোগের উন্নয়ন চান, এখানে বিশ্ববিদ্যালয় বা মেডিকেল কলেজ নাই সেগুলো স্থাপনের একটা দাবি আছে। তো এগুলো নিয়ে আসলে প্রার্থীরা বলছেন যে যেহেতু এই সংসদে আর কয়েক মাস সময় আছে মাত্র, এই মেয়াদেই তারা এই কাজগুলো শুরু করে দিতে চান বা এই কাজগুলোর জন্য তারা যা যা করা দরকার, যেখানে যাওয়া দরকার সেগুলো যাবেন এবং নানামুখী উন্নয়নের যে প্রতিশ্রুতি দিচ্ছেন। ভোটাররা যেটা বলছেন যে আসলে তারা আসলে কাঙ্ক্ষিত উন্নয়ন চান। এই যে গত 4 বছর যে চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন বঞ্চনার মধ্যে ছিল, উন্নয়নের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা ব্যাহত হয়েছে। তো চাঁপাইনবাবগঞ্জের এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখবে আসলে এমন প্রার্থী তারা বেছে নিতে চান। আপনাকে বলে রাখি যে চাঁপাইনবাবগঞ্জ 2 আসনে এইবারের নির্বাচনে লড়ছেন মোট 6 জন প্রার্থী। 6 জনের মধ্যে একজন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছে আরো 2 জন। এর বাইরে জাকের পার্টি, জাতীয় পার্টি এবং বিএনএফ এর প্রার্থী রয়েছে চাঁপাইনবাবগঞ্জ 2 আসনে। আর চাঁপাইনবাবগঞ্জ 3 আসনে রয়েছেন আওয়ামী লীগের প্রার্থী এবং আওয়ামী লীগের বাইরে আওয়ামী লীগের বিদ্রোহী এবং বিএনএফ এর প্রার্থী রয়েছে। তো সবাই আসলে নির্বাচনী নানামুখী প্রতিশ্রুতি দিচ্ছেন এবং এই প্রতিশ্রুতি দিয়েই তারা আসলে ভোটারকে আকৃষ্ট করার চেষ্টা করছেন এবং ভোটারদের কাছে ভোট চাইছেন। বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা। আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান মিয়া গোলাপের দুর্নীতির তথ্য দুদকে জমা দিয়েছেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। বৃহস্পতিবার দুপুর 12টায় রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এসব তথ্য দেন তিনি। ব্যারিস্টার সুমন বলেন, আওয়ামী লীগ নেতা গোলাপ 2014-15 সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে 9টি অ্যাপার্টমেন্ট নিজের নামে কিনেছিলেন। এর বাইরে দেশে তার কত টাকা ও সম্পদ রয়েছে আর সেসবের আয়ের উৎস কি তা দুদকই বের করতে পারে। তিনি এমপি হওয়ার পরও যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন, যা সংবিধান ও নির্বাচনের শপথ ভঙ্গের শামিল। নির্বাচন কমিশন বলেছিল এ নিয়ে দুদক ব্যবস্থা নেবে, কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি। তিনি বলেন, অসৎ লোক কখনো দেশপ্রেমিক হতে পারে না। দেশের জন্য বিশ্বস্ত না হলে সে ব্যক্তি দেশ ও প্রধানমন্ত্রীর জন্য হুমকি স্বরূপ। এ বিষয়ে দুদক যদি ব্যবস্থা না নেয় তবে ব্যারিস্টার সুমন নিজেই ব্যবস্থা নেবেন বলে জানান তিনি। যে লোকটা অসৎ হবে এই লোকটা কোনোদিন দেশপ্রেমিক হবে না, আর যে লোকটা দেশপ্রেমিক হবে না এ দেশের জন্য বিশ্বস্ত না। আর দেশের জন্য যদি সে বিশ্বস্ত না হয় তাহলে আমার বক্তব্য স্পষ্ট, সে জননেত্রী শেখ হাসিনার জন্য আমার কাছে মনে হয় যে তার সিকিউরিটির জন্য এটা হুমকি স্বরূপ। অভিযোগ যে কেউ করতে পারে, এটা তাদের মৌলিক অধিকার। যদি অভিযোগটি পাই তাহলে সেটা আমরা কমিশন সভায় পর্যালোচনা করব। তার আগে
আমাদের দুদকে যে যাচাই বাছাই কমিটি আছে সেই কমিটি প্রাথমিক পরীক্ষা করবে। যদি সে ব্যাপারে আমাদের দুদকের আইনের মধ্যে কোনো কিছু করণীয় থাকে সেটা কমিশনে পর্যালোচনা করা হবে। 18 বছরেও শেষ হয়নি সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যার বিচার কাজ। দীর্ঘ অপেক্ষায় হতাশ পরিবার, অসন্তোষ তদন্ত নিয়েও। গুরুত্বপূর্ণ অনেক সাক্ষীর সাক্ষ্য না পাওয়ায় বিলম্ব, বলছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। দ্রুত বিচার ট্রাইব্যুনালে এ পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন 171 জনের মধ্যে 47 জন। 2005 সালের 27 জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে এক জনসভায় যোগ দেন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া। ফেরার সময় গ্রেনেড হামলায় নিহত হন তিনি। বিএনপি জামাত জোটের শাসনামলের ওই হামলায় সাবেক অর্থমন্ত্রী ছাড়াও তার ভাইয়ের ছেলে শাহ মঞ্জুর হুদা, আওয়ামী লীগের নেতাসহ প্রাণ যায় 5 জনের, আহত হন আরও 70 জন। এই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে আলাদা 2টি মামলা হয়। প্রথম 2 দফা তদন্তের পর বাদীপক্ষ নারাজি দিলে তদন্ত হয় আবারও। সবশেষ তদন্ত অনুসারে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 32 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেওয়া হয় 2014 সালের 13 নভেম্বর। তারও পেরিয়ে গেছে 8 বছর। 1.5 যুগ ধরে বিচারের অপেক্ষায় থেকে হতাশ পরিবার। আসল মদতদাতারা কে, এটা কিন্তু তদন্তে কোনো, এই ব্যাপারে তাদের কোনো ইন্টারেস্ট ছিল না। পুলিশের এই ব্যাপারে তারা কোনো ইনভেস্টিগেশন করেনি। আর দ্বিতীয়টা হলো গ্রেনেডের উৎসটা কি। এই 2টা প্রশ্ন আমরা সুপ্রিম কোর্টে এটা আমাদের আলোচনা হয়েছে। ভয়াবহ ওই হামলার পেছনে জড়িত সবাইকে চিহ্নিত এবং গ্রেনেডের উৎস খুঁজে বের করার দাবি সব শ্রেণীর মানুষের। আমার স্বামী মারা গেছেন আজকে 7 বছর ধরে পর্যন্ত আমরা বিচার আচার পাই না। আমরা কষ্টে আছি। বিচারটা দ্রুত তাড়াতাড়ি হয়ে যায় সেই আকুল আবেদন রাখছি আজকের এই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। তবে সাক্ষ্য গ্রহণ শেষে দ্রুতই বিচার কাজ সম্পূর্ণ করার আশা রাষ্ট্রপক্ষের আইনজীবীর। আদালত থেকে সকল প্রসেস দেওয়া আছে সাক্ষীদের প্রতি। সাক্ষীরা আসলেই আমরা সাক্ষী নিচ্ছি। আমরা আশাবাদী যে যত দ্রুত সম্ভব এই মামলার সাক্ষীগুলা শেষ করে আমরা হয়তো বিচারের শেষ পর্যায়ে চলে আসতে পারবো। এই ঘটনায় দায়ের করা মামলায় 171 সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন 47 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইসিস সেবা বন্ধ হয়ে যেতে পারে যে কোনো সময়। স্বাস্থ্য অধিদপ্তরের কাছে পরিচালনা প্রতিষ্ঠান স্যান্ডোরে কোটি কোটি টাকা পাওনা থাকা এবং সরঞ্জাম সংকটে দেখা দিয়েছে এই শঙ্কা। ডায়ালাইসিস ফি নিয়ে সংকটের রেশ না কাটতেই নতুন উৎকণ্ঠায় রোগী ও স্বজনরা। তবে বকেয়া পরিশোধে সংশ্লিষ্টদের সাথে যোগাযোগের চেষ্টায় হাসপাতাল কর্তৃপক্ষ। চলতি বছরের শুরুর দিকে চট্টগ্রাম মেডিকেলে কিডনি ডায়ালাইসিসের ফি বাড়ানোর প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে রাস্তায় নামেন রোগী ও তাদের স্বজনরা। গত 6 বছর ধরে চট্টগ্রাম মেডিকেলে তুলনামূলক কম খরচে কিডনি ডায়ালাইসিস সেবা দিয়ে আসছে ভারতীয় স্যান্ডোর ডায়ালাইসিস সেন্টার। 510 টাকায় মিলছিল সেবা, কিন্তু সরকারি ভর্তুকি কমার যুক্তিতে ডায়ালাইসিস খরচ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলে আন্দোলন শুরু করেন সেবা প্রার্থীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও স্যান্ডোর কর্তৃপক্ষের একটি নোটিশে নতুন করে দেখা দিয়েছে উদ্বেগ। 18 জানুয়ারি তারা জানায় যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে এই সেবা। কারণ হিসেবে দেখানো হচ্ছে কাঁচামাল সংকট এবং কোটি কোটি টাকা বকেয়া বিলকে। এতে নতুন করে দুশ্চিন্তায় সেবা প্রত্যাশীরা। আমাদের একটা সিদ্ধান্ত দেওয়া হয়েছে, সেটা যদি সরকার যদি ভর্তুকি না দেয় তাহলে আমরা এখান থেকে সেবাটা কিভাবে পাবো? এটা যদি বন্ধ হয়ে যায় আমি না সবাই আপনার মরে যাবে। অবিলম্বে এই টাকা পরিশোধ করে আমাদের সমস্ত রোগীকে বাঁচার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি। পরিচালনাকারী প্রতিষ্ঠান বলছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে তাদের পাওনা প্রায় 30 কোটি টাকা। বিল আটকে থাকায় প্রয়োজনীয় সরঞ্জাম দিতে অপারগতা জানিয়েছে সরবরাহকারী প্রতিষ্ঠান। ওনাদের কাছ থেকে বারবার আমরা সময় নিচ্ছি, কালকে দিব পরশু দিব, কিন্তু আমরা তো পেমেন্ট পাচ্ছি না। তো সেই ক্ষেত্রে তারাও এখন টোটালি আমাদেরকে মানা করে দিচ্ছেন যে আগের যেই ডিউ রয়েছে আগে ওগুলি ক্লিয়ার করুন, দেন আমরা মালামাল দিব আপনাদের। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে শুরু থেকে স্যান্ডোরের বিল পরিশোধের সর্বোচ্চ চেষ্টা চলছে। তবে নানা কারণে বিল তৈরিতে জটিলতা দেখা দেয়। শিগগিরই সংকট সমাধানের আশা হাসপাতাল পরিচালকের। আসলে বিল প্রসেসটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। বিভিন্ন দপ্তর অধিদপ্তর বা
মন্ত্রণালয় থেকে এটা অনুমোদন হয়ে তারপরে তারা বিল পায়, এটার জন্য বেশ কিছু সময় লাগে। 2017 সালে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপির ভিত্তিতে চট্টগ্রাম মেডিকেলে চালু করা হয় এই ডায়ালাইসিস সেন্টার, যেখানে প্রতিদিন শতাধিক রোগী সেবা নিতে আসেন। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান রিটন। রিটার্ন, এই যে ডায়ালাইসিসের ফি বৃদ্ধি, রোগীর স্বজনদের সঙ্গে সংঘর্ষের মামলা, এবার ডায়ালাইসিস বন্ধ হয়ে যাওয়ার পথে, কেমন দেখছেন কর্তৃপক্ষের তৎপরতা? না, তো কর্তৃপক্ষের আসলে তৎপরতা বলতে খুব বেশি কিছু নেই, কারণ তারাও স্বীকার করেছেন যে আসলে অনেক 30 কোটি টাকার মতো এখন আসলে বকেয়া বিল আছে, এবং সেই যেহেতু বিল তৈরির বিষয়টি একটু সময় সাপেক্ষ ব্যাপার, অনেকগুলো দপ্তর হয়ে সেই বিলটি পাশ হয়ে আসে। সংগত কারণে এই মুহূর্তে চট করে আসলে এতগুলো টাকা পরিশোধ করা তাদের পক্ষে সম্ভব নয় বলে আমাদেরকে জানিয়েছেন, এবং তারা বলছেন যে সর্বোচ্চ চেষ্টা তারা করছেন যে অর্থাৎ স্যান্ডোর যে টাকাটি পায়, যে বিলটি তাদের পাওনা, সেটি দেওয়ার জন্য তারা সব ধরনের চেষ্টা করে যাচ্ছে, কিন্তু যেহেতু সেটি একটি সময় সাপেক্ষ ব্যাপার, সঙ্গত কারণে এই মুহূর্তে যাতে রোগীরা কোনোভাবে কষ্ট না পায় সেই বিষয়টিকে মাথায় রেখে স্যান্ডোর কর্তৃপক্ষের যারা প্রতিনিধি এখানে আছেন তাদের কাছে তারা অনুরোধ জানিয়েছেন যাতে এই মুহূর্তে সেটি বন্ধ করে দেওয়া না হয়, যত দ্রুত সম্ভব সেই টাকাটি তারা পরিশোধ করার চেষ্টা চালাচ্ছেন। এই ক্ষেত্রে আসলে স্যান্ডোরের যারা প্রতিনিধি রয়েছেন তারা যেটি বলছে সেটি হচ্ছে 2017 সাল থেকে এই পর্যন্ত অন্তত 30 কোটি টাকা তাদের বকেয়া আটকে আছে, যেই টাকাটি পরিশোধ করতে না পারাতে যে সমস্ত প্রতিষ্ঠান থেকে তারা কিডনি ডায়ালাইসিসের সরঞ্জামগুলো আনতেন, তারা এখন আসলে সেই সরঞ্জামগুলো দিতে অপারগতা প্রকাশ করছেন, এবং সেই কারণে তারাও আসলে মানুষের প্রতি তাদের সিম্প্যাথি থাকলেও এই মুহূর্তে আসলে তাদের খুব বেশি কিছু করণীয় নাই বলে আমাদেরকে জানিয়েছেন, এবং তারা বলছেন যে অবস্থাটি চলছে, অর্থাৎ যে সরঞ্জামগুলো তাদের কাছে এই মুহূর্তে আছে সেটি দিয়ে হয়তো আগামী 1 সপ্তাহ তারা চালাতে পারবেন, এরপরে হয়তো এটাকে চূড়ান্তভাবে আপাতত বন্ধ করে দেওয়া ছাড়া তাদের আর কোনো গত্যন্তর থাকবে না। এটি নিয়ে আসলে রোগী এবং তাদের যে স্বজনরা রয়েছেন তাদের মধ্যে আসলে উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে। তারা বলছেন যে বাইরে যদি তারা ডায়ালিসিস করতে চান সেক্ষেত্রে অনেক বড় সংখ্যক টাকা তাদেরকে গুনতে হয়, যেটি বহন করার মতো ক্ষমতা অনেকের নেই, এবং সেই কারণে তারা সরকার মহোদয়ের কাছে আবেদন জানাচ্ছে যে এই সংকটটি তৈরি হয়েছে সেটি তারা যাতে সমাধান করেন এবং তারা যাতে প্রাণে বাঁচতে পারেন সেই সহযোগিতা করার জন্য। এইটি হচ্ছে আপাতত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যে কিডনি ডায়ালিসিসের ওয়ার্ডটিকে সচল রাখার জন্য যে অবস্থা, তার সর্বশেষ খবর। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন। যুক্তরাষ্ট্রের মিশিগানের ডেট্রয়েট নগরীর সঙ্গে সিস্টার সিটি সমঝোতা স্মারক সই করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এর আওতায় নগরের পরিচ্ছন্নতা, ট্রাফিক ব্যবস্থাপনা, ড্রেনেজ সহ নানা সেক্টরে মিলবে যুক্তরাষ্ট্রের সহায়তা। এর মাধ্যমে ঢাকার সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে মনে করেন ডিএনসিসির মেয়র। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের অন্যতম বড় শহর ডেট্রয়েট। বিশুদ্ধ পানির লেক আর জনবান্ধব পরিবেশ এই নগরকে দিয়েছে বাড়তি মাত্রা। বছরের এই সময়টাতে বরফের চাদরে ঢাকা থাকলেও খুব একটা বেগ পেতে হয় না চলাচলে। আধুনিক নগর পরিকল্পনা ও এর সঠিক বাস্তবায়ন এই নগরকে দিয়েছে বিশুদ্ধ ডেট্রয়েটের খেতাব। এ কাজের অভিজ্ঞতা নিতেই এসেছেন উত্তর ঢাকার মেয়র। ডেট্রয়েটের সঙ্গে ডিএনসিসি হয়েছে একটি সমঝোতা স্মারক সইও। এতে যুক্তরাষ্ট্রের কোনো শহরের সঙ্গে প্রথমবারের মতো চুক্তি সই হলো বাংলাদেশের কোনো নগরীর। ডেট্রয়েটে প্রতি বর্গ কিলোমিটারে যেখানে 4,600 মানুষের বাস, সেখানে ঢাকায় প্রতি বর্গ কিলোমিটারে 49,000। ডেট্রয়েটের মেয়র জানান, ঢাকার মতো জনবহুল শহর কোন ব্যবস্থাপনায় চলে সে বিষয়ে আরও ভালো করে জানবে তারা। সেই সঙ্গে ড্রেনেজ, ট্রাফিক সহ বেশ কিছু বিষয়ে করবেন সহায়তা। সঠিক পরিকল্পনার মাধ্যমে আধুনিক নগরের খেতাব পেয়েছে ডেট্রয়েট। আমরা বর্জ্য ব্যবস্থাপনা, ট্রাফিক ম্যানেজমেন্ট সহ সব খাতে সফল। এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্য দিয়ে আমাদের দুই নগর কর্তৃপক্ষের মধ্যে যে সম্পর্ক স্থাপন হলো তা সত্যিকার অর্থেই অনেক দূর এগিয়ে যাবে বলে প্রত্যাশা করি। এই চুক্তি আধুনিক ঢাকা গড়তে যেমন সহায়তা করবে, পাশাপাশি শুধু ডেট্রয়েটই নয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও নতুন মাত্রা যোগ করবে বলে মনে করেন ডিএনসিসি মেয়র। তারা আমাদেরকে বিভিন্ন জায়গায় তারা আমাদের তাদের বেস্ট প্র্যাকটিসগুলো তারা দিতে চাচ্ছে, এবং আমাদের বেস্ট প্র্যাকটিসগুলো
আমরা নিতে চাচ্ছি। আমাদের বেস্ট প্র্যাকটিসের মধ্যে হচ্ছিল আমরা ৪৯,০০০ লোক পার স্কোয়ার কিলো মাইলের মধ্যে আমরা কীভাবে এটাকে আমরা ম্যানেজ করি, কারণ তারাও কিন্তু বলছে যে আমাদের এখানে কিন্তু পপুলেশন বাড়ছে। এদিকে খুব শীঘ্রই বাংলাদেশ সফরে আসবেন বলেও জানিয়েছেন ডেট্রয়েটের মেয়র। একটা সময় অপরিচ্ছন্ন আর অপরিকল্পিত শহর হিসেবে গড়ে উঠেছিল এই ডেট্রয়েট, কিন্তু ৩ দশকের চেষ্টায় এখন যুক্তরাষ্ট্রের অন্যতম পরিচ্ছন্ন নগরী এই ডেট্রয়েটটি। আজকে যে সমঝোতা স্মারকটি সই হলো, এর মাধ্যমে ঢাকাও পরিকল্পিত একটি নগরী হয়ে গড়ে উঠতে পারে বলে মনে করছে ডিএনসিসি। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ডেট্রয়েট, যুক্তরাষ্ট্র। রান্নার এই এলাহি কাণ্ড চলছে মেজবানের জন্য। সাদা ভাতের সঙ্গে বিশেষ মশলায় গরুর মাংস, ছোলা বা মুগ ডালের সঙ্গে লাউ দিয়ে মাংস ও হাড় এবং আলাদা করে গরুর নলার ঝোল। ভোজন রসিক কিন্তু চট্টগ্রামের এই খাবারের স্বাদ নেননি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। আর এই ঐতিহ্যবাহী মেজবান ২২ বছর ধরে রাঁধছেন রশিদ বাবুর্চির ছেলে মিজান। ছুটছেন বিদেশেও। আর এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। এবার অন্যান্য প্রসঙ্গ। নানা উদ্যোগ আর কোটি কোটি টাকা খরচের পরও দেশে কমেছে শিশুকে মায়ের বুকের দুধ খাওয়ানোর হার। শহর এলাকায় জন্ম নেওয়া ৫১% শিশুই বঞ্চিত হচ্ছে বুকের দুধ থেকে। এতে পুষ্টির অভাবে বাধাগ্রস্ত হচ্ছে শিশুর মেধা বিকাশ। চিকিৎসকেরা সতর্ক করেছেন, এ হার না বাড়ালে শিশু মৃত্যু ও মায়েদের স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়বে। দেশে প্রতিদিন জন্ম হয় প্রায় ৮,০০০ শিশুর, এর ৮৮% সিজারে। প্রাতিষ্ঠানিক প্রসব বাড়ার পরও কমেছে শিশুকে মায়ের বুকের দুধ খাওয়ানোর হার। সরকারের জনসংখ্যা গবেষণা প্রতিষ্ঠান নিপোর্টের হিসেবে দেশে ২০০৬ সালে শহর এলাকায় ৬ মাসের কম বয়সী শিশুকে বুকের দুধ খাওয়ানোর হার ছিল ৪২%। ২০১৩তে তা বেড়ে হয় ৫৮, আর সবশেষ জরিপে তা কমে হয়েছে ৪৯%। তবে বস্তিতে এই হার ৫৪%, অর্থাৎ সচ্ছল মায়েদের তুলনায় কম আয়ের মায়েদের মধ্যে বুকের দুধ খাওয়ানোর হার বেশি। যে সিজারিয়ান সেকশনের পরে মারা যখন পোস্টঅপারেটিভ রুমে থাকে তখন হয়তো ব্রেস্ট ফিড করাটা সম্ভব হয় না, তখন তারা প্রেশার দিতে থাকে যে আসলে বাচ্চাকে খাওয়াতে হবে। এই ক্ষেত্রে অনেকখানি অনেক জায়গায় আমরা দেখেছি যে তারা যে প্রক্রিয়াজাত শিশু খাদ্য সেটি ব্যবহার করে। মোহাম্মদপুর ফার্টিলিটি সেন্টারে প্রতিদিন ২৫টির বেশি শিশুর জন্ম হয়। বিশেষ কারণ না থাকলে প্রায় সব শিশুই বুকের দুধ পায়। দক্ষতা ও সততার অভাবে এই হার বেশিরভাগ বেসরকারি হাসপাতালে অনেক কম। আমাদের সিস্টার, আমাদের ইব্রাহ্মী, আমাদের ডাক্তার, শিশু ডাক্তার, আমরা পর্যায়ক্রমে যতক্ষণ পর্যন্ত না এস্টাবলিশ হয় আমরা চেষ্টা চালিয়ে যাই, এবং আমরা বলবো যে আমরা শতভাগ ধরতে গেলে আমরা সাকসেসফুল যে আমাদের মায়েরা বাচ্চাকে ব্রেস্টফিডিং দিতে পারছে। চিকিৎসকেরা বলছেন, বুকের দুধ থেকে বঞ্চিত শিশুর শারীরিক ও মানসিক বিকাশ সঠিকভাবে হয় না। ভবিষ্যতে তাদের অপরিণত বয়সে ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সার, এমনকি এদের আচরণগত অনেক সমস্যা দেখা দিতে পারে। আর মা এবং বাবার সাথে যে বন্ধন তৈরি হয়, এর সাথেই কিন্তু তার ছোটবেলায় মায়ের দুধ ঠিকমতো পান করেছি কিনা সেটারও সম্পর্ক আছে। বুকের দুধ খাওয়ানোর হার কমার পেছনে গুঁড়ো দুধ কোম্পানির প্রচারণা, কর্মক্ষেত্রে নির্দিষ্ট কর্নার না থাকা এবং সঠিক তথ্যের ঘাটতিকেই কারণ বলছেন বিশেষজ্ঞরা। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকার নির্ধারিত দামে চিনি মিলছে না বাজারে। এরই মধ্যে আরেক দফা বাড়ছে প্যাকেটজাত ও খোলা চিনির দাম। নতুন ঘোষণা অনুযায়ী কেজিতে ৫ টাকা বেড়ে খোলা চিনি ১০৭ ও প্যাকেটজাত চিনি ১১২ টাকায় বিক্রি হবে। ১ ফেব্রুয়ারি থেকে নতুন দাম কার্যকর হবে। বাণিজ্যমন্ত্রীর দাবি, বিশ্ববাজারে চড়া দামের সঙ্গে সমন্বয় করতে চিনির দর বাড়ানো হয়েছে। গত বছরের ১৭ নভেম্বর খুচরা পর্যায়ে চিনির দাম বাড়িয়েছিল সরকার। সেবার ১২ টাকা বাড়িয়ে প্রতি কেজি প্যাকেট চিনির দাম করা হয়েছিল ১০৭ টাকা। যদিও নির্ধারিত দামে বাজারে চিনি পাওয়া যাচ্ছে না। ১ কেজি চিনি কিনতে গুনতে হচ্ছে ১২০ টাকারও বেশি।
এমন পরিস্থিতিতে বাজারে আরেক দফা বাড়ানো হলো প্যাকেটজাত ও খোলা চিনির দাম। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে চিনির দাম বাড়ানোর সিদ্ধান্তর কথা জানিয়েছে চিনি পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলো। ঘোষণা অনুযায়ী 1 কেজি পরিশোধিত খোলা চিনি 107 টাকা ও প্যাকেটজাত চিনি 112 টাকায় বিক্রি হবে। চিনির বাড়তি দাম নিয়ে বাণিজ্যমন্ত্রী দোহাই দিচ্ছেন আন্তর্জাতিক বাজারের। তার দাবি, দেশের বাজার স্থিতিশীল রাখতেই দাম বাড়ানো হয়েছে। দামটা হওয়া উচিত, বিভিন্ন ক্যালকুলেশন করে সেটা করে, সেই হিসাব নিকাশ করেই তারা হয়তো কিছুটা বাড়িয়েছে। এটা যদি না অ্যাড্রেস করা হয় তাহলে রেজাল্ট হবে কি, বাজারে চিনি পাওয়াই যাবে না। সেই বিবেচনা করেই তারা করে যে কি হওয়া উচিত। বাণিজ্যমন্ত্রী বিশ্ববাজারে কথা বললেও তা মানতে নারাজ ভোক্তারা। জিনিসের দাম যেভাবে বাড়ছে এতে তো মানে ঘোড়া দৌড়িলে ঘোড়ার ধোয়া পাওয়া যাবে, জিনিসের দাম আর দৌড়িলে জিনিসের দাম কমবে না, এটা মনে বোঝা যাচ্ছে। সরকার কর্তৃক নিয়ন্ত্রিত কোনো সংস্থা নেই যে এখানে বাজার নিয়ন্ত্রণ করবে, এরকম আমি দেখি নেই। তো নিয়ন্ত্রণে থাকা উচিত আমি মনে করি আর কি। রোজার আগে চিনির বাজার নিয়ন্ত্রণে রাখতে সঠিক তদারকির তাগিদ ভোক্তাদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার নিত্যপণ্যের বাজার নিয়ে জানাতে ঢাকা ও রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। রাজধানীর কারণ বাজারে আছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, চিনির দাম বাড়ছে 1 ফেব্রুয়ারি থেকে, তো এখন বাজারে মানে নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে কিনা, বা দাম বাড়ানোর আগেই কি বাজারিরা বিক্রেতারা দাম বাড়িয়ে দিচ্ছে কিনা, আর চিনির কোনো সংকট দেখছেন কিনা বাজারে? দেখুন, রাজধানী শুধু কারণ বাজার না, সব বাজারেই কিন্তু চিনির আপাত দৃষ্টিতে কোনো সংকট নাই। অর্থাৎ ক্রেতা 5 কেজি 10 কেজি তার চাহিদা মতো চিনি কিনতে পারবে। এই মুহূর্তের চিত্র যদি আমি আপনাকে দেখাই, যেহেতু সাপ্তাহিক ছুটির দিন, অন্য দিনের তুলনায় আজকে ভিড়টাও বেশি এবং এই সুযোগটাও ব্যবসায়ীরা নেয় বলে যারা ভোক্তারা বা এখানে ক্রেতা সাধারণ আছে তাদের অভিযোগ। আপনি যে বিষয়টা বলছিলেন যে আসলে চিনির সংকট কিনা, কারণ বাজার, হাতিরপুল, পলাশী, মহৎপুর টাউন হল, কৃষি মার্কেট, বেশিরভাগ বাজারে একজন ক্রেতা 2 কেজি 5 কেজি 10 কেজি তার চাহিদা মতো চিনি কিনতে পারছে। এখানে ক্ষেত্রে কোনো খোলা চোখে কোনো সংকট দেখা যাচ্ছে না এবং এখানে যারা পাইকারি বিক্রেতা তাদের কাছ থেকে যারা খুচরা বিক্রেতা কিনে, সেই বিক্রেতাদেরও ভাষ্যমতে চিনি পাওয়া যাচ্ছে, কিন্তু দাম কিন্তু বেশি দিতে হচ্ছে। আর যে বিষয়টা বলছিলেন যে নির্ধারিত দাম, সেটা কিন্তু গত 2-2.5 মাস ধরে কিন্তু সেই নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না। আমরা যদি দেখি 17 নভেম্বর বাণিজ্য মন্ত্রণালয় থেকে সেই ব্যবসায়ীদের যে নির্ধারিত দাম, যে প্রস্তাবনা, সেটা অনুমোদন দেয়। আগে আমরা দেখতাম যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে বা সরকার থেকে দামটা বেঁধে দেওয়া হতো। আমরা যদি সবশেষ 1 থেকে 2 বছর দেখি, অর্থাৎ আমরা যদি ভোজ্য তেল বা চিনি এই বিষয়গুলো যদি লক্ষ্য করি, তাহলে দেখবো যে ব্যবসায়ীদের সংগঠন যেটা, তারাই কিন্তু ওই দামটা নিয়ে সরকারের কাছে যাচ্ছে এবং সরকার থেকে সেটা কিন্তু, অর্থাৎ আমরা যদি আরো নির্দিষ্ট করে বলি, বাণিজ্য মন্ত্রণালয় থেকে সেটা কিন্তু অনুমোদন দিয়ে দিচ্ছে। এই অনুমোদন দিচ্ছে ব্যবসায়ীদের যে প্রস্তাবনা সেটা মেনে, আর এটার কিন্তু কুফল বা যে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ ভোক্তাকে। 107 টাকা যে চিনির দামটা গত 17 নভেম্বর বেঁধে দেওয়া হয়েছিল প্যাকেটজাত প্রতি কেজি, সেটা কিন্তু 5 টাকা বাড়িয়ে 112 টাকা, যেটা 1 ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। এর আগে কিন্তু আমরা দেখেছি যে চিনির দাম বা যে কোনো পণ্যের দাম যখন ঘোষণা করা হয়, নির্ধারিত করা হয়, তখন কিন্তু অর্থাৎ তার পরের দিন থেকে সেটা কার্যকর হয়, কিন্তু অথবা সেই দিন থেকে কার্যকর হয়। এবার কিন্তু এটা ব্যতিক্রম, অর্থাৎ কিন্তু বেশ কিছুদিন সময় দেওয়া হলো, অর্থাৎ সপ্তাহখানেক সময় দেওয়া হলো দামটা বেঁধে দেওয়ার জন্য। এইটা সময়টা আসলে ব্যবসায়ীদের পক্ষেই সময়টা দেওয়া হচ্ছে বলে যারা ভোক্তা সাধারণ তাদের অভিমত। তারা যেটা বলছে যে এর মধ্যে তারা মজুত করার সুযোগ দিয়েছে সরকার, তাদেরকে সিন্ডিকেট করার সুযোগ দিয়েছে, এবং এখনো কিন্তু যেহেতু 1 তারিখে এখন বেশ কিছু বাকি আছে এবং আরো 2 মাস পরে পবিত্র রমজান শুরু হচ্ছে, তার আগে মজুতদারি বা সিন্ডিকেট করার একটা ভালো সুযোগ সরকারি ভাবে দেয়া হলো ব্যবসায়ীদের, এমনটাই অভিযোগ যারা ভোক্তা বা এখানে যারা খুচরা বিক্রেতা। অর্থাৎ আমি কিন্তু কারণ বাজার সহ বেশ কিছু বাজার দেখেছি চিনি কিন্তু সংকট না থাকলেও একটা কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। আপনি কিন্তু চিনি কিনতে পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে বাড়তি দাম বিক্রি হচ্ছে। আমি যদি বলা হয় যে 1 কেজি প্যাকেটজাত চিনি ব্র্যান্ড ভেদে বিক্রি হচ্ছে 120 থেকে 125 টাকা, খুচরা দোকান অর্থাৎ মহল্লার দোকানে সেটা কিন্তু 125 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি চিনি পাশে যদি অন্য বিষয় বলি, সেক্ষেত্রে চালের দামও গত সপ্তাহের তুলনায় টিসিবি হিসাবে প্রায় 3 ভাগ বৃদ্ধি পেয়েছে। ডিমের দামও বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ যে ডিমটা গত সপ্তাহে ফার্মের লাল মুরগির ডিম বিক্রি হয়েছিল আপনার 125 টাকা ডজনে, সেটা কিন্তু 130 টাকা এবং পাড়া মহল্লার দোকানে 135 টাকা ডজনে বিক্রি হচ্ছে। সবশেষ যদি এক কথা আপনাকে বলা হয়, সেক্ষেত্রে
এক সপ্তাহ সময় দিয়ে 1 জানুয়ারি থেকে চিনির দাম বেঁধে দেওয়া হবে, এটা আসলে ভোক্তাদের তেমন কোনো সুফল নেই, বরং তাদেরকে দুর্ভোগ বাড়িয়েছে। আর ব্যবসায়ী বা সিন্ডিকেট করা বা মজুতদারি করার, কৃত্রিম সংকট করার সুযোগ দিয়েছে, এমনটাই বাজারে মনে করছেন যারা খুচরা বিক্রেতা এবং যারা ক্রেতা সাধারণ। মূলত এই ছিল রাজধানীর বাজার পরিস্থিতি থেকে সর্বশেষ। জি শাহিদ, আপনি আমাদের সাথেই থাকুন। এবার রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাইনুল হাসান। মাইনুল, এই রাজশাহীতে চিনির বাজার পরিস্থিতি কেমন সেটা জানাবেন, পাশাপাশি জানাবেন যে কাঁচা সবজির বাজারে আসলে যোগানের ঠিকঠাক মতো আছে কিনা, সেখানে কোনো সংকট আছে কিনা, আর এই অজুহাতে কোনো দাম বাড়ানো হচ্ছে কিনা। আসলে রাজশাহীর বাজারে চিনির কোনো সংকট কিন্তু নেই। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলছি, তারা বলছে এখন তারা চিনি ঠিক আগে যে দামে বিক্রি করতো, অর্থাৎ 108 থেকে 10 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 12 টাকায় বিক্রি করা হচ্ছে। সেক্ষেত্রে তারা বলছে যে এখনো যে বর্ধিত দামের পরে যে দামটি তাদের বাড়ানোর কথা সেইটি তারা এখনো বাড়ায়নি, অর্থাৎ চিনি 10 থেকে 12 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং রাজশাহীর বাজারে চিনির কোনো সংকট নেই বলে আমাদেরকে জানানো হয়েছে। আর সার্বিক বাজারের চিত্র যদি জানায় যে এই সপ্তাহে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গেল সপ্তাহের তুলনায় আদা, রসুন এবং মরিচের দামটি বাড়তেই রয়েছে। বাকি অন্যান্য যে শীতকালীন সবজি সব কিছুর দাম কিন্তু কিছুটা কমেছে। রাজশাহীর বাজারে রসুন যেটি গত সপ্তাহে বিক্রি ছিল 160 টাকা কেজি, আদা 160 টাকা কেজি এবং মরিচ 100 টাকা, সেটি রয়েছে। এবং সবজির ক্ষেত্রে কিন্তু প্রতিটি ক্ষেত্রে দাম কমেছে। বেগুন 30 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, যে সিম যেটি আমরা শীতকালীন সবজি ধরি সেটি 20 থেকে 50 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, আলু 25 টাকা কেজি, পেঁয়াজ 30 টাকা, টমেটো যেটি 40 টাকা বিক্রি হচ্ছে, পটল 80 টাকা। ডিমের দামও কিন্তু ঠিক গেল সপ্তাহের মতনই রয়েছে রাজশাহীর বাজারে। লাল ডিম এবং সাদা ডিমের যে দামটি ছিল সেটি রয়েছে। লাল ডিম খুচরা পাইকারি বাজারে 38 টাকা হালি বিক্রি হলো, সেটি কিন্তু খুচরা পর্যায়ে গিয়ে 40 টাকায় বিক্রি হচ্ছে একবারে পাড়া মহল্লায়। এবং সাদা ডিম যেটি খুচরা পাইকারি বাজারে 36 টাকা, সেটি কিন্তু পাইকারি খুচরা পাড়া মহল্লার দোকানে গিয়ে 36 টাকাতে 38 টাকাতে বিক্রি হচ্ছে। অর্থাৎ বলা যায় যে অন্যান্য যে সবজির দাম বা যে অন্য কিছুর দাম গেলা সপ্তাহের মতনই রয়েছে, 2-1টি পণ্য ছাড়া। আর চাল সহ, চাল ডাল সহ অন্যান্য যে জিনিসের দাম সেগুলো কিন্তু ঠিক আগে যে দামে বিক্রি হতো সেইভাবেই বিক্রি হচ্ছে। শুধু চিনির ক্ষেত্রে দাম বাড়ানো হলেও সেইটির প্রভাব কিন্তু এখনও রাজশাহীর বাজারে পড়েনি, বা চিনি নিয়ে কোনো মজুদের যে সংকট বা বাজারে যে কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে এমনও কিছু রাজশাহীর বাজারে ঘটেনি। ব্যবসায়ীরা যেটি বলছে তাদের কাছে যে পরিমাণ চিনি মজুদ আছে এবং বাড়তি দামে চিনি যতক্ষণ পর্যন্ত বাজারে না আসে, তারা কিন্তু তাদের কাছে যে পরিমাণ চিনিটা মজুদ আছে সেই মজুদের হিসাবে তারা বিক্রি করছে এবং যে দামটি তারা হয়তো বাড়ানোর পর 1 থেকে 2 টাকা বাড়ানোর তারা চেষ্টা করছেন বা কেউ কেউ বাড়াচ্ছেন। সেক্ষেত্রে যেটি 8 থেকে 10 টাকা বিক্রি হতো সেটি 12 থেকে 14 টাকা বা 12 থেকে 13 টাকায় বিক্রি করেছে। তবে একেবারে মোটা দাগে যে চিনির দাম বাড়ানো বা কৃত্রিম সংকট সেইটি কিন্তু রাজশাহীর বাজারে নেই। এবং শীতকালীন সবজির দাম কিন্তু গেল সপ্তাহের তুলনায় কমেছে, ডিমের দাম কমছে। তবে মাংসের দাম কিন্তু যেটি গত সপ্তাহে 560 থেকে 70 টাকা, ধন্যবাদ। ঢাকা ও রাজশাহী থেকে বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মীরা। ভোজন রসিক কিন্তু চট্টগ্রামের মেজবানের খাবারের স্বাদ নেননি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। আর এই ঐতিহ্যবাহী খাবার প্রায় 22 বছর ধরে রান্না করে খ্যাতি অর্জন করেছেন রশিদ বাবুর্চির ছেলে মিজান। দেশের গণ্ডি ছাড়িয়ে এখন বিদেশেও রান্না করতে ছোটেন চট্টগ্রামের মিজান বাবুর্চি। রান্নার এই এলাহি কাণ্ড চলছে মেজবানের জন্য। সাদা ভাতের সঙ্গে বিশেষ মশলায় রান্না হচ্ছে গরুর মাংস, ছোলা বা মুগ ডালের সঙ্গে লাউ দিয়ে মাংস ও হাড় এবং আলাদা করে গরুর নলার ঝোল। চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের প্রধান খাবার এসবই। প্রধানত চট্টগ্রাম অঞ্চলে মুসলিম পরিবারের কারো মৃত্যুর পর জিয়াফতের সময় মেজবানের আয়োজন করা হয়, যা আঞ্চলিক ভাষায় মেজ্জান নামেই বেশি পরিচিত। দাওয়াত দেওয়া হয় আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে। বিশেষ সমাদরে খাওয়ানো হয় গরিব লোকজনকে। তবে এখন যে কোনো উপলক্ষেই চলে মেজবানের আয়োজন। চট্টগ্রামে মেজবানির খাবারের স্বাদের জন্য মুখে মুখে যার সুখ্যাতি, তিনি রশিদ বাবুর্চি। তার মৃত্যুর পর রান্নার সেই বিশেষত্ব ধরে রেখেছেন ছেলে মিজান। মেজবানির মজাদার মাংস রান্নার আসল মুন্সিয়ানা বিশেষ মশলায়, জানালেন তিনি। 15 থেকে 16টা আইটেম নিয়ে একটা মশলা তৈরি করে, যেটা আমার বাবার দেওয়া আসলে সিক্রেট, এটা আমরা আসলে কাউকে বলি না, এটা আমাদের মধ্যে আছে, আমরাই আমাদের মধ্যে রাখি। কারণ আরেকটা বিশেষত্ব হচ্ছে যে যেটা খুব ফেমাস, এটা হচ্ছে আপনার নলা, যেটা আপনার আমাদের চাটগাতে যদি মেহমান আসে নলা দিয়ে যদি আপ্যায়ন করা না হয় তাহলে মেজবান হয়েছে বলে এটা কেউ বলে না। ঢাকা চট্টগ্রামের বড় বড় অনুষ্ঠানের পাশাপাশি দেশের বাইরে থেকেও রান্নার ডাক আসে মিজান বাবুর্চির কাছে। 2000 থেকে সর্বোচ্চ 60,000 মানুষের জন্য রান্না করেছে তার দল।
কিছু কিছু অনুষ্ঠানে আমার 100 জন 150 জন 200 জন এইভাবে আমার লোকজন জনবল আমার তৈরি করে আমাকে এক একটা অনুষ্ঠানে আমাকে যেতে হয়। চায়নাতে গেছি, ওখানে আমি মেজবান রান্না করছি। আমি হংকং গেছি, আজিম গ্রুপ, ওখানে এই মেজবান আয়োজন করছিল, আমি ওখানে মেজবানের রান্না করছি হংকংয়ে। ঠিক কখন থেকে মেজবানের প্রচলন সঠিকভাবে বলতে পারেন না কেউই, তবে ধারণা করা হয় 1500 থেকে 1600 সালে শুরু। সে সময়ের অনেক পুঁথিতে মেজোয়ানি শব্দটি পাওয়া যায়। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার জানাবো আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলের সহিংসতা ও হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে বাংলাদেশ। রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর জেনিন শরণার্থী শিবিরে শিশু, বৃদ্ধ সহ 10 ফিলিস্তিনি হত্যায় ঢাকা উদ্বিগ্ন। শরণার্থী শিবিরের স্থাপনাও ধ্বংসের নিন্দা জানানো হয়েছে এতে। ইসরায়েলি বাহিনী মৌলিক নাগরিক বিধান, আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং আন্তর্জাতিক চুক্তি বারবার লঙ্ঘন ও উপেক্ষা করায় গভীর উদ্বেগের কথাও জানিয়েছে বাংলাদেশ। সশস্ত্র গোষ্ঠী দমনের অজুহাতে ফিলিস্তিনে আগ্রাসন জোরদার করেছে ইসরায়েল। গত 1 বছর ধরে প্রায় প্রতিদিনই অভিযান চালাচ্ছে ইসরায়েলি সেনারা। 2022 সালে 30 শিশুসহ প্রাণ গেছে 170 ফিলিস্তিনি নাগরিকের। গত 1 মাসে নিহতের সংখ্যা অন্তত 29 জন। 1947 সালে এক ভোটাভুটিতে ফিলিস্তিনকে 2 ভাগে ভাগ করে পৃথক ইহুদি এবং আরব রাষ্ট্র গঠনের প্রস্তাব করে জাতিসংঘ। সে প্রস্তাবে আন্তর্জাতিক নগরী হিসেবে রাখা হয় জেরুজালেমকে। এত বছর পরও জাতিসংঘের সে পরিকল্পনা বাস্তবায়ন হয়নি। গত 1 বছরের বেশি সময় ধরে অধিকৃত পশ্চিম তীরের প্রতিটি এলাকায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। সশস্ত্র গোষ্ঠী দমনের নামে নির্বিচারে হামলায় প্রাণ হারাচ্ছে বেসামরিক ফিলিস্তিনিরা। 2022 সালে প্রায় প্রতিদিনই অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে 170 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়, যাদের 30 জনই শিশু। জাতিসংঘের হিসেবে 2022 সালে ইসরায়েলি বাহিনীর হামলায় যত ফিলিস্তিনি নিহত হয়েছে তা গত 16 বছরের মধ্যে সর্বোচ্চ। এবছরও আগ্রাসন অব্যাহত রেখেছে ইসরায়েল। চলতি মাসেই অর্ধশত হতাহতের তথ্য দিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েলি সেনা ও পুলিশি হামলার পাশাপাশি ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ ইহুদি অভিবাসীদের হামলার ঘটনা বাড়ছে। বিচার বহির্ভূত কারাদণ্ড ছাড়াও কোনো উস্কানি ছাড়াই ভেঙে দেয়া হচ্ছে ফিলিস্তিনিদের বসতি। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সেনা অভ্যুত্থানের পর মিয়ানমারে উদ্বেগজনক হারে বেড়েছে পপি চাষ। জাতিসংঘের তথ্য বলছে, মিয়ানমারে আফিমের উৎপাদন 9 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সেনা অভ্যুত্থানের পর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট দেশটিতে আফিম চাষের গতি বাড়িয়েছে। আফগানিস্তানের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আফিম উৎপাদনকারী দেশ মিয়ানমার। বিশ্বজুড়ে বিক্রি হওয়া সবচেয়ে বেশি হেরোইনের উৎস এই 2 দেশ। জাতিসংঘের হিসেব অনুযায়ী মিয়ানমারে উৎপন্ন আফিমের অর্থনৈতিক মূল্য বছরে $200 কোটি, আর পুরো অঞ্চলে হেরোইন ব্যবসার মূল্য প্রায় $1000 কোটি। গত 1 দশক ধরে আফিমের বিকল্প শস্য উৎপাদন প্রকল্প এবং অর্থনৈতিক উন্নয়নের ফলে মিয়ানমারে আফিমের গাছ, পপি চাষ কমে আসছিল। তবে জাতিসংঘের নতুন প্রতিবেদন বলছে, সেনা অভ্যুত্থানের পর দেশটিতে আবারও বেড়েছে পপি চাষ। 2013 সালের পর 2022 সালে সর্বোচ্চ 870 টন আফিম উৎপাদিত হয়েছে মিয়ানমারে। বৃহস্পতিবার প্রকাশিত জাতিসংঘের প্রতিবেদন বলছে, 2021 সালের সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকারকে উৎখাত করায় আন্তর্জাতিক চাপের মুখোমুখি হতে হয়েছে মিয়ানমারকে, যার প্রভাব পড়েছে দেশটির অর্থনীতিতে। সেই সাথে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, রাজনৈতিক অস্থিতিশীলতা এবং ক্রমবর্ধমান মূল্যস্ফীতি পরিস্থিতি আরও ঘোলাটে করেছে। এসব কারণেই দেশটিতে আফিম চাষের গতি বেড়েছে বলে মত জাতিসংঘের। আমরা আমাদের গবেষণায় দেখেছি, পপি চাষ সহজ হওয়ায় প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলো আবারও এই কাজে ফিরছে। বিশেষ করে সংঘর্ষপ্রবণ উত্তরাঞ্চল এবং সীমানাবর্তী এলাকায় এই প্রবণতা বেড়েছে। জাতিসংঘের মাদক ও অপরাধ সংক্রান্ত সংস্থার তথ্যমতে, মিয়ানমারের কৃষকরা 2022 সালে আনুমানিক 40,100 হেক্টর জমিতে পপি চাষ করেছে, যা 2021 সালের তুলনায় 33% বেশি। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
বিপিএলে 2 দিন বিরতির পর আজ শুরু হচ্ছে সিলেট পর্ব। প্রথম ম্যাচে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্সের লড়াই রংপুর রাইডার্সের বিপক্ষে। ম্যাচ শুরু দুপুর 2টায়। সন্ধ্যা 7টায় ফরচুন বরিশালের প্রতিপক্ষ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। হোম ভেন্যুতে সিলেট স্ট্রাইকার্সের প্রস্তুতি। এই প্রথম সিলেট ফ্র্যাঞ্চাইজি দারুণ ধারাবাহিক। 7 ম্যাচে 6টা জিতে টেবিলের শীর্ষে। মিরপুরে সবশেষ লড়াইয়ে বরিশালকে হারিয়ে সিলেট এসেছে মাশরাফির দল। শান্ত হৃদয় জাকির ধারাবাহিক। মুশফিকের সেরা ছন্দে ফেরার অপেক্ষা। বিদেশি রিক্রুট পেরেরা, ইমাদ, মোহাম্মদ আমির প্রায় প্রতি ম্যাচেই রাখছেন অবদান। মোটা দাগে দলীয় সমন্বয় সাফল্যের চাবিকাঠি সিলেটের। হোম ভেন্যুতে সব ম্যাচ জিততে চান মাশরাফি। 1 নম্বর বা 2 নম্বর পজিশনে থাকাটা খুবই ইম্পর্টেন্ট এই ধরনের টুর্নামেন্টে। সো সেই ক্ষেত্রে রেসটা এখনও কিন্তু এমন আছে যে খুব ক্লোজ হতে পারে। সো সেই ক্ষেত্রে আমাদের কাছে 3টা ম্যাচ সিলেটে আছে, খুব ইম্পর্টেন্ট। তো আমরা আশা করব এই কমিটমেন্টটা মাঠে রাখতে। বাদবাকি আসলে খেলার রেজাল্ট তো আর বলা যায় না, তবে আমরা 100% কমিটমেন্ট আমরা রাখার চেষ্টা করব। টেবিলের 4-এ রংপুর রাইডার্স। শোয়েব মালিক, হারিস রৌফ মিলে গত ম্যাচ জিতিয়েছেন। দেশিদের পারফরমেন্স ততটা সুবিধার নয়। সিলেটকে হারিয়ে প্লে অফের লড়াই জমিয়ে দিতে চাই সোহানের দল। আমরা কিন্তু অনেক ম্যাচ জিততে হেরে গিয়েছি, বাট আমাদের দেখা যায় যে এখন আর ভুল করার জায়গা নেই। এখন আমাদের প্রত্যেকটা ম্যাচ কিন্তু জিততে হবে। তো ইনশাল্লাহ কালকে আপনার সিলেটের সাথে খেলা, তা আমরা আশা করি যে ইনশাল্লাহ সিলেটকে দিয়ে আবার আরম্ভ করব নতুন করে। সন্ধ্যার ম্যাচে ফেভারিট ফরচুন বরিশাল। প্রতিপক্ষ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তলানিতে। তারপরও সতর্ক বরিশাল শিবির। সিলেটের কাছে হারের আক্ষেপ ভুলতে নামবে সাকিবের দল। আমাদের ড্রেসিং রুমের পরিবেশ খুব ভালো। দলে সাকিব ভাই, মাহমুদুল্লাহ ভাইয়ের মতো সিনিয়র ক্রিকেটাররা আছেন। তাদের থেকে অনেক কিছু শিখছি। বিপিএল ভালোই উপভোগ করছি। প্রথম দেখায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে 26 রানে হারিয়েছিল ফরচুন বরিশাল। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোপা দেল রেল সেমিফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর বিপক্ষে 3-1 গোলে জিতেছে লস ব্ল্যাঙ্কোস। আরেক ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে জিতে সেমিতে অ্যাথলেটিক বিলবাও। সান্তিয়াগো বার্নাবুতে প্রথমার্ধে পিছিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ। বিরতির পর 79 মিনিটে আতলেতির সাথে সমতা টানেন রদ্রিগো। এরপর কোনো দল ব্যবধান বাড়াতে না পারায় খেলা গড়ায় অতিরিক্ত সময়। 90 মিনিটেই কামাভিঙ্গাকে ফাউল করে লাল কার্ড দেখেন স্তেফান সেভিচ। 10 জনের দল নিয়ে বাকি সময়ে 2 গোল হজম করে সিমিওনির দল। 104 মিনিটে স্কোর লাইন 2-1 করেন বেনজেমা। শেষ দিকে ভিনিসিয়াসের গোলে বড় জয় নিয়ে সেমিতে উঠে আনচেলত্তির দল। ভ্যালেন্সিয়ার বিপক্ষে 2 গোলের লিডের পর আত্মঘাতী গোল করে বসে বিলবাও। তবে জয় পেতে অসুবিধা হয়নি অতিথিদের। থেমে যেতে পারে পৃথিবীর ইনার কোর বা অভ্যন্তর ভাগের ঘূর্ণন, এমনকি ঘুরতে পারে উল্টো দিকেও, এমন অনুমান করছেন বিজ্ঞানীরা। নেচার জিওসায়েন্স জার্নালে প্রকাশিত প্রতিবেদন বলছে সাম্প্রতিক দশকে পৃথিবীর ইনার কোরের ঘূর্ণন থেমে গেছে। তবে আরেক বিজ্ঞানীর দাবি এখনও পুরোপুরি থেমে যায়নি। আগের তুলনায় গতি কমিয়েছে পৃথিবীর কেন্দ্র। মহাকাশ মহাশূন্য সম্পর্কে মানুষের জানার আগ্রহ অসীম। প্রযুক্তি যত আধুনিক হচ্ছে ততই বিস্তৃত হচ্ছে জ্ঞানের পরিধি, উন্মোচন হচ্ছে নতুন নতুন তথ্য। নানা গবেষণায় বিজ্ঞানীরা দাবি করে আসছেন ভূভাগ বরাবর ক্রমাগত ঘুরছে পৃথিবীর কেন্দ্রস্থল। তবে একমুখী নয়, বরং সময় বিশেষে দিক পরিবর্তন করে পৃথিবীর অভ্যন্তরভাগের এ ঘূর্ণন। সম্প্রতি এ বিষয়ে নতুন গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে বিজ্ঞান বিষয়ক জার্নাল নেচার জিওসায়েন্স। চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন একদিকে ঘুরতে ঘুরতে হঠাৎ থেমে গিয়ে আবার বিপরীত দিকে ঘুরতে শুরু করেছে পৃথিবীর কেন্দ্রস্থল। তবে অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটির এক ভূপদার্থবিদের দাবি পুরোপুরি থেমে যায়নি, আগের তুলনায় গতি কমিয়েছে পৃথিবীর কেন্দ্র। তার মতে 1 দশক আগে পৃথিবীর ইনার কোরের যে গতি ছিল তা অন্যান্য গ্রহের গতির তুলনায় বেশি ছিল। বর্তমানে তা সামঞ্জস্যপূর্ণ হওয়ায় গতি থেমেছে বলে মনে হচ্ছে। গবেষকদের মতে প্রতি 35 বছর পর পৃথিবীর কেন্দ্রস্থল ঘূর্ণনের দিক পরিবর্তন করে। একটি ঘূর্ণন সম্পূর্ণ করতে 7 দশক সময় লাগে বলেও জানিয়েছেন গবেষকরা। ভূমিকম্পের ফলে সৃষ্ট তরঙ্গের গতি প্রকৃতি পরীক্ষা করতে গিয়ে 1936 সালে পৃথিবীর ইনার কোর আবিষ্কার করেন গবেষকরা। আর 1970 সালের গোড়ার দিকে প্রথম পৃথিবীর কেন্দ্রস্থলের ঘূর্ণনের অস্তিত্ব মেলে। বিজ্ঞানীদের অনুমান আবার 2040 সালের মাঝামাঝি সময়ে দিক পরিবর্তন করে উল্টো দিকে ঘুরতে শুরু করবে কেন্দ্রস্থল। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।